আচ্ছা, তো আমরা ওই মেসেঞ্জার আরএনএ কাটাকুটি করে কিভাবে, মানে প্রাইমারি আরএনএ, তারপর তার কিছু পার্ট থাকে যেটা কোডিং হয় না, কিছু পার্ট থাকে যেগুলো কোডিং হয়। আবার অনেক সময় চুজ করা যায় যে এই জিনটাকে রাখবো সেই জিনটাকে রাখবো না, মানে এগুলো শরীর নিজেই নিজের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আর কি। যেই কাজের জন্য যেরকম প্রোটিন দরকার সেই প্রোটিনের জন্য যেরকম মেসেঞ্জার আরএনএ দরকার সেই অনুযায়ী ওরা কোড কপি করে। হ্যাঁ, তো এরকম কিরকম কাটাকুটি হয়, কিরকম ভাবে কপি হয়, সেইগুলো আমরা আগের দিন দেখেছি স্টেপ বাই স্টেপ। সেটা ছিল ট্রান্সক্রিপশন। হ্যাঁ, মেসেজ কপি করা যেটা। আচ্ছা, এবার আজকে দেখবো ট্রান্সলেশনের স্টেপগুলো কিরকম। মানে কোড কপি করলাম, কিন্তু কোড থেকে কোড কপি করলাম কিন্তু কোড থেকে আমি অ্যামিনো অ্যাসিডের কি বলবো, মানে কোন অ্যামিনো অ্যাসিডটা দরকার এক একটা কোডের সঙ্গে করেসপন্ডিং বিভিন্ন, মানে অ্যাকচুয়ালি মানে 20টা অ্যামিনো অ্যাসিড তো টোটাল। আর কোড তো আমার 4টে, মানে 4টে ইয়ে আর কি, 4টে লেটার। তাদের বিভিন্ন কম্বিনেশন, মানে 3টে কম্বিনেশন দিয়ে এক একটা অ্যামিনো অ্যাসিড হয়, বা অনেক সময় একটা অ্যামিনো অ্যাসিডের করেসপন্ডিং, মানে অ্যাকচুয়ালি দেখ মোট 4টে আছে, তো 4টে আর কি লেটার দিয়ে কতগুলো 3 লেটার কোড বানানো যাবে ইন প্রিন্সিপাল। সেটা বানানো যাবে হচ্ছে 4 কিউ, যেহেতু রিপিটিশন অ্যালাউড। মানে এ এ এ বা ইউ 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 এটাও একটা অ্যামিনো অ্যাসিড হয়। তাহলে রিপিটিশন যেহেতু অ্যালাউড, তাহলে আইডিয়ালি 4টে লেটার দিয়ে কতগুলো 3 লেটার কোড হয়? 4 কিউ, 4 4 16 64টা। হুম, তা এই 64টা যে সেট বা 64টা যে পসিবল 3 লেটার কোড আর কি, এদেরকে বলা হয় কোডন। মানে একটা সেটকে একটা কোডন বলে। এই 64টা কোডনের মধ্যে 61টা কোডন, 61 কোডনস, কোন 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কারুর না কারোর সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, 64টার মধ্যে 61টা কোডন 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কারুর না কারোর সঙ্গে অ্যাসোসিয়েটেড। আর বাকি যে 3টে কোডন আছে তারা স্টপ সিগন্যালটা দেয়, মানে কোথায় গিয়ে ট্রান্সলেশনটাকে থামতে হবে। So 3 are stop codons and 61 codons specify individual amino acids. So it is a basically it is a 3 letter genetic code. এবার স্টপ কোডন তো হলো, তাহলে স্টার্ট কোডনটা কি জিনিস, মানে স্টার্ট সিগন্যালটা কে দেবে? স্টার্ট সিগন্যালের কোডন হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড মিথিওনাইন, MET। বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে মিথিওনাইন হচ্ছে স্টার্ট কোডন, তবে মিথিওনাইনটা অলসো অ্যান অ্যামিনো অ্যাসিড। মানে যেগুলো স্টপ কোডন সেগুলো শুধুমাত্র স্টপ সিগন্যালই দেয়, এই যে এটা, যেমন এইটা, যেমন এইটা, যেমন এইটা। হ্যাঁ, এই তিনটে কোডন কিরকম কোডন, এই চারটা কিভাবে পড়তে হবে? ফার্স্ট পজিশন বা 5' এটাও খুব ইম্পর্টেন্ট। 5' যে পজিশনটা বা যে কোডনটা থাকে ওটা হচ্ছে ফার্স্ট পজিশন। মানে কোডনের অ্যারেঞ্জমেন্ট পড়ার নিয়ম আছে। আর 3' যে কোডনটা আছে, মানে কোডন নয়, মানে যে লেটারটা আছে বা যে বেসটা আছে, 3' কার্বনের সঙ্গে যে বেসটা অ্যাসোসিয়েটেড আছে সেটা থার্ড পজিশন। 5' সঙ্গে যে বেসটা অ্যাসোসিয়েটেড আছে সেটা ফার্স্ট পজিশন, আর মাঝেরটা হচ্ছে সেকেন্ড পজিশন। তাই চারটা কিভাবে করা আছে? ফার্স্ট পজিশনে UCAG, সেকেন্ড পজিশনে UCAG, এবার থার্ড পজিশনে UCAG। অর্থাৎ যাদের ফার্স্ট পজিশনে ইউ, সেকেন্ড পজিশনে ইউ ইউ ইউ, তারপর তাদের থার্ড পজিশনটা এরকম UCAG, এরকম করে করে খোপ করে
মোট 64টা কোডন, এখানে রিপিট আছে আর কি, কেননা আগেই বলেছি যে 61টা কোডন দিয়ে 20টা অ্যামিনো অ্যাসিডকে ডেসক্রাইব করা হচ্ছে, তার মানে 1 অ্যামিনো অ্যাসিড corresponds to more than 1 কোডনস। ঠিক আছে, এর মধ্যে স্টপ কোডন গুলো কোনগুলো? একটা হচ্ছে এটা, অর্থাৎ UAA। So the stop codons are, so the stop codons are UAA, তারপরেরটা হচ্ছে UAG, আর এটা UGA। ঠিক আছে, এই তিনটে কোডন যখন মানে ট্রান্সফার আরএনএ তো অ্যাকচুয়ালি রিড করছে, এগুলো ট্রান্সফার আরএনএ এগুলোকে রিড করছে। তো ট্রান্সফার আরএনএ যখন ইউএএ বা ইউএজি বা ইউজিএ এগুলো পায়, তখন ও ট্রান্সলেশনটাকে স্টপ করে। স্টপ করার অর্থ হচ্ছে ট্রান্সফার আরএনএ ডিটাচেস ইটসেলফ। অ্যাপোলো ট্রান্সফার আরএনএ গুলো রিড করে, এবং যখনই এই স্টপ কোডন গুলো পায় তখন ও নিজেকে ওখান থেকে ডিটাচ করে নেয়, ফলে ওই যতটুকু তৈরি হয়েছিল অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেন, সেগুলো মিলে প্রোটিন হয়ে গেল, সেই প্রোটিনটা বেরিয়ে গেল। স্টপ কোডন। আর স্টার্ট কোডন হচ্ছে মিথিওনাইন। মিথিওনাইনের অনেক রকম পসিবল সিগন্যাল আছে, যেমন AUG, এছাড়া আইডিয়াল মিথিওনাইন এখানে না, এখানে আইডিয়াল মিথিওনাইন দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে মিথিওনাইন হচ্ছে, মিথিওনাইনের যেই ভেরিয়েশনটা মানে স্টার্ট সিগন্যালটা দেয়, যেখান থেকে ট্রান্সলেশন স্টার্ট করতে হবে, দ্যাট ইজ গিভেন বাই AUG। তাহলে এখানে তো এরকম একটা দিতে পারে যে একটা সেট অফ কোডনস পরপর দিয়ে দিতে পারে, দিয়ে তোকে এই চারটা দেখে বলতে পারে যে এখান থেকে কি অ্যামিনো অ্যাসিডের সিরিজটা তৈরি হবে সেটা বলো। তাহলে সেটা তোকে চারটা ফলো করে করে বলতে হবে। এদের প্রত্যেকেরই পুরো নাম আছে, যেমন TRP হচ্ছে ট্রিপ্টোফ্যান, ARG হচ্ছে আর্জিনাইন, হ্যাঁ, তো এরকম লাইসিন, LYS হচ্ছে লাইসিন, এরকম এদের প্রত্যেকেরই, এগুলো হচ্ছে জাস্ট শর্ট নেম। আচ্ছা, so most amino acids are encoded by more than one codon. Only two methionine and tryptophan have a single codon. Methionine এবং tryptophan-এর একটাই কোডন আছে। মিথিওনাইন বললাম AUG, আর ট্রিপ্টোফ্যানটা কোথায় গেল? হারিয়ে গেল। ও এই তো এখানে আছে, হ্যাঁ, খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, ট্রিপ্টোফ্যানের কোডন হচ্ছে UGG। এই দুটো ইউনিক, আর বাকিদের একাধিক আছে। আর ম্যাক্সিমাম কতগুলো আছে? লিউসিন, সেরাইন এন্ড আর্জিনিন, এদের প্রত্যেকের করেসপন্ডিং 6টা কোডন আছে। তাহলে ম্যাক্সিমাম 6 কোডনস ফর অ্যান অ্যামিনো অ্যাসিড, আর মিনিমাম হচ্ছে আ সিঙ্গেল কোডন। এই যে একটা অ্যামিনো অ্যাসিডের যে একাধিক কোডন, সেটাকে বলা হয় ডিজেনারেট। যেমন কোয়ান্টাম মেকানিক্সে পড়েছিলি আর কি, ডিজেনারেসি, লাইক দ্যাট। So synthesis of all peptide chains in prokaryotic and eukaryotic cell begins with the amino acid methionine, which is start codon. In bacteria, a specialized form of methionine with a bacterial ক্ষেত্রটা একটু আলাদা, আসলে প্রাণী টু প্রাণী এটা অনেক সময় ভ্যারি করে। খুব প্রিমিটিভ প্রাণীগুলোর সঙ্গে অ্যাডভান্সড যে প্রাণী আমরা, স্তন্যপায়ী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, এদের সঙ্গে খুব প্রিমিটিভ প্রাণীদের অনেক সময় পার্থক্য থাকে। আচ্ছা,
In bacteria, specialized form of methionine with a formyl group linked to its amino group is used. ব্যাকটেরিয়াতে মিথিওনাইন থাকে কিন্তু একটু বিশেষ ধরনের মিথিওনাইনের সঙ্গে ফরমাইল গ্রুপ অ্যাটাচড থাকে। আচ্ছা, in a few bacterial messenger RNA, GUG is used as the initiation codon. And CUG is occasionally used as an initiation codon for methionine in eukaryotes. তাহলে কিছু কিছু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মিথিওনাইনের কোডটা CUG হয়, আর কিছু কিছু ব্যাকটেরিয়াল এমআরএনএতে GUGটা স্টার্ট কোডন হিসেবে ইউজ করা হয়। তার মানে এমন নয় যে AUG বা মিথিওনাইনটা স্টার্ট কোডন, এটা একেবারে ধ্রুব সত্য। এক একটা প্রাণীর ক্ষেত্রে এটা, মানে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এক্সেপশনও আছে। আচ্ছা, তারপরে এটা যেটা আগেই বললাম, UAA, UGA এবং UAG, এই তিনটে কোনো অ্যামিনো অ্যাসিড নেই এদের করেসপন্ডিং, এটা হচ্ছে স্টপ কোডন। এরা পলিপেপটাইড চেনের কার্বক্সিল টার্মিনাসটাকে মার্ক করে, সেখানে গিয়ে ট্রান্সলেশনটা স্টপ করে যায়। The sequence of codons that runs from a specific start codon to stop codon is called a reading frame. Very important. স্টার্ট কোডন থেকে স্টপ কোডন পর্যন্ত, দ্যাট ইজ AUG থেকে হয়তো UA পর্যন্ত, যে কোডের যে সিরিজটা বা সিকোয়েন্সটা, যেটা পুরোটা ট্রান্সলেশন হবে, সেটাকে বলা হয় রিডিং ফ্রেম। এবং কোন পয়েন্ট থেকে রিডিং ফ্রেমটা শুরু হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে যে কি ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হবে বা কোন পার্টিকুলার প্রোটিনটা তৈরি হবে। যেমন দেখ, একটাই গিভেন মেসেঞ্জার আরএনএ, ইট ইজ দ্য সেম মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, একই জিনিস, GCU, UGU, UUA, মানে একটাই মেসেঞ্জার আরএনএ, কিন্তু তিনটে আলাদা আলাদা স্পট থেকে বা তিন রকম ফ্রেমে রিড করলে তিনটে আলাদা আলাদা পলিপেপটাইড তৈরি হবে। যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে GCU, UGU, মানে তিনটে তিনটে করে সেট, দুটো থেকে গেল এক্সট্রা। আচ্ছা, এবার ওই চার থেকে পেয়ে যাব, যেমন GCU হচ্ছে G, C and U, অর্থাৎ এইটা ALA, অ্যালানিন। তারপর এরকম ভাবে পরপর প্রত্যেকটা কোড থেকে যার যার করেসপন্ডিং যেটা, সেটা একটা পলিপেপটাইড হলো। যদি আমি এখান থেকে শুরু করি তাহলে কিন্তু CUU একটা হবে, যার করেসপন্ডিং কিন্তু লিউসিন, অর্থাৎ এই সেটটা চেঞ্জ হয়ে গেল, এখন এটা একটা অন্য পলিপেপটাইড বা একটা অন্য প্রোটিন হলো। আর যদি থার্ড পজিশন থেকে শুরু করি তাহলে আবার একটা অন্য পলিপেপটাইড পাওয়া যাবে। তাহলে একই মেসেঞ্জার আরএনএ থেকে বিভিন্ন রকম রিডিং ফ্রেম চুজ করে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায় দরকার মতো। তাহলে শরীরের কখন কোন প্রোটিনটা দরকার সেটা বডি নিজেই ডিটেক্ট করে, সেই অনুযায়ী ইনস্ট্রাকশনস পাঠায়, সেই অনুযায়ী রিডিং ফ্রেম সিলেকশন হয়, সেই অনুযায়ী পলিপেপটাইড তৈরি হয়। এই পুরো সিকোয়েন্সটার মধ্যে কোথাও যদি কোনো ইনডিসিপ্লিন হয় তাহলে আমরা সেটাকে বিভিন্ন রকম অসুখের নাম দিই। আচ্ছা, এবার ঠিক আছে, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি এখানে হবে না, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো ওভারঅল দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন স্কিমাটিক্যালি ব্যাপারটা তাহলে এইরকম হয়, যেহেতু আমরা বেসিকটা পড়ে ফেলেছি, তা ব্যাপারটা অ্যাকচুয়ালি কিরকম হয়। প্রথম স্টেপটা ঘটে নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে। বেস পেয়ারিংটা কিরকম হয়, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, অ্যাডেনাইনের সঙ্গে থাইমিন। এবার এই কালারগুলো দিয়ে এখানে কালার কোডিংটা আছে। আচ্ছা, ডিএনএর একটা নির্দিষ্ট পার্ট ডিউরিং ট্রান্সলেশন, এটার এক্সাক্ট স্টেপগুলো তোরা আগেই পড়েছিস। তো আরএনএ পলিমারেজ কি করে, ডিএনএর একটা নির্দিষ্ট পার্টের প্যাচটা খুলে ট্রান্সক্রিপশন বাবল তৈরি করে, নিশ্চয়ই মনে আছে যে ইট ইজ কল্ড, ওই প্যাচ খোলা জায়গাটাকে বলে ট্রান্সক্রিপশন বাবল। সেই ট্রান্সক্রিপশন বাবল মানে প্যাচটা খুলে যাওয়ার পর একটা থাকে কোডিং স্ট্র্যান্ড, একটা থাকে নন কোডিং স্ট্র্যান্ড। তো নন কোডিং যে স্ট্র্যান্ড থাকে সেখান থেকেই তো কমপ্লিমেন্টারিটা কপি হয়, অর্থাৎ
যেটা আলাদাভাবে থাকে আর কি, যে প্যাচটা, সেই প্যাচটাই কিন্তু অ্যাকচুয়ালি কপি হয়। যেহেতু এটার কমপ্লিমেন্টারি কপি হচ্ছে, তাহলে এই জিনিসটা আসলে একই জিনিস, কোডিং স্ট্র্যান্ড। ওকে, কোডিং স্ট্র্যান্ডটাই কপি হচ্ছে, কপি হয়ে হয়ে এটা রিলিজ হচ্ছে। এই পুরো কাজটা কে করছে? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ হয়, তাহলে মানে ইনিশিয়াল স্টেজ অফ মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। কিছু পার্ট থাকে এক্সন, কিছু পার্ট থাকে ইন্ট্রন। এক্সন অর্থাৎ যেই পার্টগুলোকে আমরা চাই। এরপর স্প্লিসিং হবে, অর্থাৎ কি ইন্ট্রন গুলো রিমুভ হয়ে যাবে আর বাকি পার্টগুলো জুড়ে যাবে। ইট ইজ কল্ড স্প্লিসিং। স্প্লিসিং হওয়ার ফলে ফাইনাল মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। এই পুরো ঘটনাটাকে বলা হয় আরএনএ প্রসেসিং, এবং আরএনএ প্রসেসিং এর ফলে ফাইনাল ফাংশনাল মেসেঞ্জার আরএনএটা তৈরি হয়। ফাইনাল যে মেসেঞ্জার আরএনএ তৈরি হলো, সেটার একটা মাথায় একটা প্রোটেক্টিভ ক্যাপ থাকে, 5' মিথাইলেটেড গুয়ানাইলেট ক্যাপ। এটা প্রোটেক্টিভ এবং এটা কি করে? সাইটোপ্লাজম মানে নিউক্লিয়াসের পর্দা ভেদ করে সাইটোপ্লাজমে আসতে সাহায্য করে। আচ্ছা, অন্য প্রান্তে কি থাকে? একটা লেজ থাকে, যেটাকে বলা হয় পলি এ টেল। নাও হোয়াট ইজ পলি এ টেল? এটা একটু পরে আছে স্লাইডটা, কিন্তু আমি এখানেই বলে দিই যে হোয়াট ইজ পলি এ টেল। What is poly A tail? Processing at the 3' end of a pre-mRNA, আগের যে স্টেজটা আর কি, সেটার প্রসেসিং। আচ্ছা, 5' এন্ডে কিভাবে প্রসেসিং হলো? 5' এন্ডে ওই ক্যাপটা হলো মিথাইলেটেড গুয়ানাইলেট, একটা স্পেশাল ক্যাপ। আচ্ছা, 3' এন্ডে কি হয়? ক্লিভেজ বাই অ্যান এন্ডোনিউক্লিয়েজ, একটা বিশেষ ধরনের এনজাইম, যেটা এমআরএ মেসেঞ্জার আরএনএটাকে ক্লিভ করে এবং একটা 3' হাইড্রক্সিল গ্রুপকে ওপেন করে। এই যে ওপেন হলো হাইড্রক্সিল গ্রুপ, তার সঙ্গে অ্যাটাচড হয় আ স্ট্রিং অফ অ্যাডিনাইলিক অ্যাসিড রেসিডিউ, যে কি করে? ওই যে এটিসিজির যে এ আছে, অনেকগুলো এ কে ওই লেজের সঙ্গে অ্যাড করে দেয়, ওয়ান অ্যাট এ টাইম। কে অ্যাড করে? একটা এনজাইম অ্যাড করে, সেই এনজাইমকে বলে পলি এ পলিমারেজ। কতগুলো এ অ্যাড হবে? 100 to 250 এ। ইস্টের ক্ষেত্রে একটু কম থাকে, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে একটু বেশি থাকে। সো পলি এ পলিমারেজ ইজ পার্ট অফ আ কমপ্লেক্স অফ প্রোটিনস দ্যাট ক্যান লোকেট অ্যান্ড ক্লিভ আ ট্রান্সক্রিপ্ট। একটা নির্দিষ্ট জায়গায় মেসেঞ্জার আরএনএকে কাট করে, সেইখানে পরপর পরপর এ ঢুকতে থাকে। কোনো টেমপ্লেট ফলো হয় না অবভিয়াসলি। নাও, এবং ব্যাপারটা দেখতে এমন হয়, এই যে ট্রিপল এ ট্রিপল এ ট্রিপল এ ট্রিপল এ করে 100 to 250 বেস, একটা লম্বা লেজের মতন এ অ্যাড হতে থাকে। এর কাজটা কি? ইট হ্যাজ ইম্পর্টেন্ট ফাংশনস। ট্রান্সলেশনের সময় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা আমরা শিগগিরই দেখব। তাছাড়া প্রি মেসেঞ্জার আরএনএ কে স্টেবিলাইজ করে, এবং ফুললি প্রসেস যে মেসেঞ্জার আরএনএ আছে সেটাকেও স্টেবিলাইজ করতে হেল্প করে। সো দিস ইজ দ্য পলি এ টেল অফ ফাইনাল স্টেজ মেসেঞ্জার আরএনএ। ফাইন, তারপর তো জিনিসটা তৈরি হয়ে গেল। এবার এটা পর্দা ভেদ করে চলে এলো কোথায়? সাইটোপ্লাজম, সাইটোসল অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে কিনা ট্রান্সলেশনটা হবে। আচ্ছা, ফর আ ট্রান্সলেশন পরপর তো কোডগুলো আছে, তিনটে তিনটে করে সেট, এক একটা সেট এক একটা কোডন। এখন হাউ টু রিড দ্য কোড, ঠিক আছে? এমনি নর্মাল সিডিতে যখন 0 বা 1 বিট দিয়ে কোডটাকে রাইট করা হয়, তখন কিরকম অ্যাকচুয়ালি হয় ব্যাপারগুলো? ব্যাপারগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তো স্পিন, ধর আপ স্পিন, ডাউন 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 আপ, এরকম থাকে কোডগুলো, 1 1 0 0 0 1 এরকম টাইপের। এখন কোন স্পিনটা আপ আছে কোন স্পিনটা ডাউন আছে, এটা আমরা কিভাবে বুঝি? আমরা একটা লোকালাইজড ম্যাগনেটিক মানে একটা চিপ ইউজ করি,
এবং সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে। ম্যাগনেটিক ফিল্ড থাকার অর্থ হলো, হোয়াট ডাজ ইট মিন যে ম্যাগনেটিক ফিল্ড থাকে? এটার মানে আর কিছুই নয়, এই টিপের মাথাতেও কিছু একটা নির্দিষ্ট স্পিন থাকে। হয়তো টিপের মাথায় একটা আপ স্পিন আছে, এই আপ স্পিনটা ইন্টারঅ্যাক্ট করছে। তা এই আপ স্পিনটা যখন এখানে আর একটা আপ স্পিন পায় তখন একরকম ইন্টারঅ্যাক্ট করে, আর এই আপ স্পিনটা যখন এখানে একটা ডাউন স্পিন পায় তখন অন্যরকম ইন্টারঅ্যাক্ট করবে, কারণ এদের ইন্টারঅ্যাকশন এনার্জিটা আলাদা হয়ে যাবে। এমনিতে দুটো স্পিনের মধ্যে ইন্টারঅ্যাকশন এনার্জি হচ্ছে মাইনাস এস আই ডট এস জে, সঙ্গে একটা ওভারল্যাপ ইন্টিগ্রাল থাকে এপসাইলন। ঠিক আছে, তাহলে দুটো প্যারালাল হলে যা হবে, দুটো অ্যান্টি প্যারালাল হলে তা হয় না। তাহলে একটা একই ধরনের জিনিস দিয়ে এই ব্যাপারটাকে ডিটেক্ট করা হয়, এক্ষেত্রেও ঠিক তাই। তাহলে এই কোডকে আমি যখন ডিটেক্ট করতে চাইবো, কিভাবে ডিটেক্ট করব? যে ওভারঅল যে মেশিনটা, the overall machine is রাইবোসোম। রাইবোসোমের দুটো ভাগ থাকে, একটা লার্জার পার্ট আর একটা স্মলার পার্ট। সো the smaller part is called 40s subunit and the larger part is called 60s subunit. রাইবোসোমের মধ্যে কি থাকে? রাইবোসোম অনেক কাজ করে। রাইবোসোমের মধ্যে থাকে প্রোটিন এবং টিআরএনএ, various types of proteins and tRNA। tRNA তে কিরকম থাকে? এবার রাইবোসোম অ্যাকচুয়ালি এদেরকে মানে ধরে রাখ, মানে একটা প্ল্যাটফর্ম দরকার, তো ওর রাইবোসোম অ্যাকচুয়ালি মেশিনের কাজটা করে। মানে এটা যদি একটা বেল্ট হিসাবে ভাবি, মেসেঞ্জার আরএনএ যে স্ট্রিপটাকে, তাহলে ও বেল্টটাকে অ্যাটাচ করে, তার সঙ্গে ট্রান্সফার আরএনএ কে অ্যাটাচ করে, নির্দিষ্ট পজিশনে এদেরকে ধরে রাখে এবং পুরো ব্যাপারটাকে ঢ্যাক ঢ্যাক করে চালনা করে, মানে বেল্টটাকে সুন্দরভাবে স্লিপ কেটে খাপ খাইয়ে খাইয়ে নিয়ে যায়। এই পুরো চালনা করার কাজটা রাইবোসোম করে, রাইবোসোমাল মুভমেন্ট। এটা যদি একটা প্ল্যান্ট হয় তাহলে রাইবোসোম হচ্ছে বেল্ট মুভমেন্ট করার মেশিনটা। আচ্ছা, ট্রান্সফার আরএনএ এর নিচে থাকে অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন ব্যাপারটা কি? ধরা যাক সাপোজ ইউ 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 একটা কোডন, তার অ্যান্টিকোডন কে হবে এ এ এ, এটা হচ্ছে তার করেসপন্ডিং অ্যান্টিকোডন। কারণ কি? ইউ এর সঙ্গে পেয়ার করে, মানে যে যার সঙ্গে পেয়ার করে সেটা হচ্ছে তার করেসপন্ডিং অ্যান্টিকোডন। ক্লিয়ার? তাহলে এখানে ট্রান্সফার আরএনএ একটা জিনিস, তার নিচে থাকছে অ্যান্টিকোডন, উপরে থাকছে অ্যামিনো অ্যাসিড। যেই কোডনের সঙ্গে প্রথমত স্টার্ট কোডন থেকে স্টার্ট হয় জিনিসটা, এইউজি, এরপর কি করবে? এইউজির করেসপন্ডিং অ্যান্টিকোডনটাকেও নেবে। কোডন অ্যান্টিকোডনের ব্যাপারে আরো কিছু ডিটেলস আছে, সেটা পরে বলবো যে কে কার সঙ্গে পেয়ারিংটা হবে। তা কিছু কোডনের, একটা কোডনের সঙ্গে তার করেসপন্ডিং অ্যান্টিকোডনের একটা পেয়ারিং হবে। তাহলে সবাই সবার সঙ্গে পেয়ারিং হয় না, কিন্তু মানে কিছু কোন কোডন কোন অ্যান্টিকোডনের সঙ্গে পেয়ারিং হবে সেটারও আবার একটা রুল আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইউসিজি দিয়েই পেয়ারিংটা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনও আছে। তো যে যার সঙ্গে যেরকম সে সেই ট্রান্সফার আরএনএ কে নিয়ে নেবে। এখন এবার মনে কর যে ইউ 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 এই কোডনটা পিএইচই, এটা পুরো নামটা ঠিক মনে পড়ছে না, এই অ্যামিনো অ্যাসিডের মানে এই অ্যামিনো অ্যাসিডকে কি বলবো, মানে এই অ্যামিনো অ্যাসিডের কোড আর কি, মানে একটা কোডন তো একটা করে অ্যামিনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে, তো ইউ ইউ ইউটা এই অ্যামিনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। তখন ট্রান্সফার আরএনএটা, করেসপন্ডিং ট্রান্সফার আরএনএটা কিরম হবে? এটা যদি ট্রান্সফার আরএনএ হয়, তার নিচে থাকবে এ এ এ, আর উপরে অ্যাটাচ থাকবে একটা অ্যামিনো অ্যাসিড, সেটা যে কোনো অ্যামিনো অ্যাসিড হবে না, সেটা পিএইচই এটাই হবে। মানে দিস ইজ দ্য কম্পোজিশন, এছাড়া অন্য কম্পোজিশন হয় না। তাহলে যেহেতু এ এ এ
এটা হচ্ছে PHE এর সঙ্গে অ্যাটাচড, এবং এটা যেহেতু ইউ ইউ ইউর সঙ্গে পেয়ার করবে, তাহলে প্রথম কোডনটা ইউ ইউ ইউ, তার সঙ্গে এই ট্রান্সফার আরএনএটাই অ্যাটাচড হবে, কেননা এখানে এ আছে এবং এটার সঙ্গে PHE আছে। তার মানে ট্রান্সফার আরএনএ একটা মলিকিউল অফ PHE এটাকে ও কি বলবো মানে রাইবোজোমের মধ্যে নিয়ে এলো, মানে আনা হয়ে গেল। এরপর ও কি করবে, পরের কোডনটাতে যাবে। পরের কোডনটা হয়তো সাপোজ পরের কোডনটা হয়তো ইউ ইউ এ, ঠিক আছে, এর পরেরটা হয়তো ইউ ইউ এ। তাহলে ও কাকে অ্যাট্রাক্ট করবে, কোন ট্রান্সফার আরএনএ কে অ্যাট্রাক্ট করবে, যে ট্রান্সফার আরএনএ এর নিচের অ্যান্টিকোডনটা হচ্ছে এ এ ইউ। এবার এই যে ট্রান্সফার আরএনএটা থাকবে, সেই ট্রান্সফার আরএনএ স্ট্রাকচারটা কেমন, সেই ট্রান্সফার আরএনএ স্ট্রাকচার হচ্ছে উপরে লিউসিন এই অ্যামিনো অ্যাসিডটা আছে, এটা একটা স্পেসিফিক, এটা হলে এই অ্যান্টিকোডনের সঙ্গে এটাই থাকে। তাহলে প্রথমে ট্রান্সফার আরএনএটা কি করলো, PHE কে এখানে আনলো, তারপরে ট্রান্সফার আরএনএটা LEU কে এখানে আনলো, এবার PHE এর সঙ্গে LEU এটার একটা পলিপেপটাইড চেইন তৈরি হলো। এইভাবে পরপর পরপর কোডগুলো রিড করতে করতে যাবে এবং পরপর পরপর অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি হতে হতে থাকবে, এবং এই যে এবার এদের মধ্যে পলিপেপটাইড বন্ড ফর্মেশন হবে এবং তারপরে ওরা আস্তে আস্তে রিলিজড হতে থাকবে। অ্যাট এ টাইম রাইবোজোম তিনটে এরকম কোডকে রিড করে। রাইবোজোমের যে 60S যে ইউনিটটা বলছি আমি, তার মধ্যে তিনটে সাইট থাকে, মানে এই যে রাইবোজোম, এখানে এই ঘটনাটা ঘটার জন্য তিনটে মানে ব্লক থাকে, এদেরকে বলা হয় ই সাইট, পি সাইট, এ সাইট। তাই অ্যাট এ টাইম তিনটে কোড রিডিং একসঙ্গে চলতে পারে উইদিন আ রাইবোজোম। তারপর তারা একে অন্যের সঙ্গে পলিপেপটাইড চেন দিয়ে অ্যাটাচড হয়, তারপরে আস্তে আস্তে প্রোটিনটা এরম এরম করে যত এটা ডান দিকে যেতে থাকে, রাইবোজোমটা নিজেই মুভ করে বা স্ট্রিপটাকে মুভ করায়, এবং তারপরে প্রোটিনটা নিজের মতন বের হতে হতে বেরোতে থাকলো, বেরোতে বেরোতে যখন স্টপ কোডনে চলে আসে তখন ট্রান্সলেশন স্টপড, এবং এই পোর্শনটা হচ্ছে UTR বা আনট্রান্সলেটেড রিজিয়ন। UTR means আনট্রান্সলেটেড রিজিয়ন, ঠিক আছে। এই হচ্ছে বেসিক। এই ছবিটা খুব সুন্দর, মানে একটা সিঙ্গেল ছবির মধ্যে খুব ভালোভাবে এটাকে রিপ্রেজেন্ট করা আছে। দিস ইজ দ্য বেসিক্স অফ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। এবার এগুলোর মধ্যে আরো সূক্ষ্ম মেকানিজম কিভাবে কি হয়, রাইবোজোমের স্ট্রাকচার কি, সেগুলো কিছুটা ডিটেলস পড়বো, বলছি সেটা একটু পরে। তো আগের ছবিতে যেটা বললাম এখানে সেটাই আরেকবার আছে, খালি সঙ্গে এই যে সব মলিকিউলার ফর্মুলাগুলো আছে, ঠিক আছে। এই যে তিনটে সাইট, EPA সাইট, এটা মুভমেন্ট অফ আরএনএ, এগুলো হচ্ছে কোডনস, এবং এইভাবে এটা হচ্ছে অ্যান্টিকোডন। আর একটা নির্দিষ্ট ট্রান্সফার আরএনএর সঙ্গে একটা অ্যান্টিকোডন, এবং তার যে কোডন, সেই কোডনের করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিডটা ট্রান্সফার আরএনএর সঙ্গে অ্যাটাচ থাকে। তো এইভাবে তারা ঢোকে এবং তারপরে এরকম ভাবে বেরোতে থাকে পলিপেপটাইড চেন, এবং দিস ইজ দ্য রোল অফ রাইবোজোম। তাহলে রাইবোজোম এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। সো দ্য টেকনোলজি অফ ট্রান্সলেশন এবং রাইবোজোম অ্যাজ আ মেশিন। আমরা যে কোনো একটা চুজ করি, আমরা এখানে PHE টা চুজ করছি, PHE যার করেসপন্ডিং কোডন হচ্ছে ইউ থাকা মানে সেখানে PHE তৈরি হবে। ওকে, কিভাবে হয় ব্যাপারটা, একটা বিশেষ ধরনের এনজাইম থাকে যে ব্যাপারটাতে মানে বিভিন্ন কম্পোনেন্টকে একসাথে আনে। এই যে ট্রান্সফার আরএনএ, এই যে পুরো কম্বিনেশনটা,
এই কম্বিনেশনটা তৈরিতে এই এনজাইমটা হেল্প করে। এনজাইমটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ। নামটা খুব বাজে শুনতে, কিন্তু একটু যদি স্টেপ বাই স্টেপ ভাবিস যে অ্যাকচুয়ালি ও কি করছে, ও একটা স্পেসিফিক ট্রান্সফার আরএনএ কে সিনথেসাইজ করছে, তাই এটার নাম ট্রান্সফার আরএনএ সিনথেটেজ। আগের দিনই বলছিলাম যে অ্যাক্টিভিটি অনুযায়ী নামকরণ, ঠিক আছে? বিভিন্ন জিনিস মিক্স করলে এটা সেটা মিক্স, ওই যে অ্যাস্টেরিক্সের কমিটিতে যেমন থাকে, কমিক্সে যেমন থাকে। তো ও কি করছে, ট্রান্সফার আরএনএ সিনথেসাইজ করছে, তাই ট্রান্সফার আরএনএ সিনথেটেজ। ট্রান্সফার আরএনএ তে অবশ্যই উপরে একটা অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ থাকে, তাহলে অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তা ধরা যাক যে আমরা জানতে চাই যে পিএইচই এইটার করেসপন্ডিং ট্রান্সফার আরএনএ কিভাবে তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে, অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ বলে যে বস্তুটা আছে, ও একটা প্ল্যাটফর্ম দেয়, তার সঙ্গে অ্যাটাচড হচ্ছে একটা ট্রান্সফার আরএনএ, যার নিচে এএএ এই কোডটা আছে। এটা কি, এএএ হচ্ছে বেসিক্যালি দ্য অ্যান্টিকোডন। ট্রান্সফার আরএনএর সঙ্গে যে যুক্ত থাকে সেটা অবশ্যই সাম অ্যান্টিকোডন। আর উপরের প্রান্তে একটা অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ থাকতে হবে, উইচ ইজ দ্য পিএইচই। অ্যাটাচ এখনো হয়নি কিন্তু, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাসিডের মলিকিউলটা, অ্যাটাচ হবে, এখনো হয়নি। এখনো অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজের সঙ্গে অ্যাটাচ আছে, মানে এটার সঙ্গে অ্যাটাচ হয়নি। আচ্ছা, এরপর এই সিনথেটেজটা কি করবে, এখান থেকে হাইড্রোজেনটাকে রিমুভ করবে, এখান থেকেও হাইড্রোজেনটাকে রিমুভ করবে। ট্রান্সফার আরএনএর গায়ে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, আর অ্যামিনো অ্যাসিডের গায়ে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে। দুটো হাইড্রোজেনকে রিমুভ করে একটা এস্টার বন্ড তৈরি করবে। তো ইন দিস ওয়ে দ্য অ্যামিনো অ্যাসিড ইজ অ্যাটাচড অ্যাট দ্য টপ অফ দ্য ট্রান্সফার আরএনএ, এবং নিচে অ্যান্টিকোডনটা আছে। এবার ও যখন কোডনের সঙ্গে মিট করবে তখন পেয়ারিংটা কমপ্লিট হবে। আচ্ছা, পিএইচই হচ্ছে ফিনাইল অ্যালানিন, এএলএ হচ্ছে শুধু অ্যালানিন, পিএইচই হচ্ছে ফিনাইল অ্যালানিন। নাও এবার একটু বড় করে দেখানো হয়েছে দ্য স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ। এটা ঠিক আছে, একটা এরম টাইপের শেপ, তার সঙ্গে ট্রান্সফার আরএনএটা অ্যাটাচড আছে। এই ট্রান্সফার আরএনএ শেপটা খুব ইন্টারেস্টিং। বুঝতেই পারছিস যে নর্মাল আরএনএর মতো একেবারেই নয়, একটা অদ্ভুত স্ট্রাকচার। নর্মাল আরএনএটা স্ট্রিপ হয়, সব থেকে সিম্পল যেটা, কিন্তু ট্রান্সফার আরএনএর অনেক রকমের সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি স্ট্রাকচার থাকে। এটা থাকে, মানে আরএনএ স্ট্রাকচার এমনিতেই নানান রকম হয়, আশা করি মনে আছে, স্টেম হয়, লুপ হয়, যা খুশি হয়, হেয়ার পিন হয়। ট্রান্সফার আরএনএ ডিটেইল স্ট্রাকচারটা ঠিক কিরকম হয়, ট্রান্সফার আরএনএতে 4টে স্টেম থাকে, এই যে এরকম হয় দেখতে। তো ট্রান্সফার আরএনএতে 4টে স্টেম থাকে, 3টে লুপ থাকে। স্টেম কাকে বলে আর লুপ কাকে বলে? যেখানে বেস পেয়ারিং হয় সেটাকে বলে স্টেম, যেখানে কোনো বেস পেয়ারিং হয় না, যেমন এটা, সেটা হচ্ছে লুপ। So 1 2 3 4 stem and 1 2 and 3, 3টে লুপ। লুপগুলোর বিভিন্ন রকম নাম আছে। একটা লুপ হচ্ছে ডি লুপ। ডি লুপ কেন বলছি, ডি ফর ডাইহাইড্রোইউরিডিন, মানে এগুলো হচ্ছে বিভিন্ন বেস, ঠিক আছে? ট্রান্সফার আরএনএ তে AUCG ছাড়াও
অন্যান্য বেস থাকে, যেমন ডি একটা এক্সট্রা, ডাইহাইড্রোইউরিডিন। আচ্ছা, আর কি থাকে? সিউডোইউরিডিন থাকে, রাইবোথাইমিডিন থাকে, আই বলে একটা বেস আছে, ইনোসিন। ঠিক আছে, এগুলো ট্রান্সক্রিপশনের পরে কিছু কিছু AUCG এরা মডিফাইড হয়। তো সেই অনুযায়ী এদের একটা নামকরণ হয়েছে। ডি হচ্ছে ডাইহাইড্রোইউরিডিন, আইনোসিন, টি হচ্ছে রাইবোথাইমিডিন, সাই হচ্ছে সিউডোইউরিডিন, এমটা হচ্ছে জাস্ট মিথাইল গ্রুপ। এবার অ্যাক্টিভিটি গুলো কিরকম? অ্যাকসেপ্টার স্টেম, অ্যাকসেপ্টার স্টেম কাকে অ্যাকসেপ্ট করে? অ্যাটাচমেন্ট অফ অ্যামিনো অ্যাসিড। ট্রান্সফার আরএনএ এর মাথায় যে অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ হয় সেটা এইখানে হয়, 3'। এই যে কোথায় অ্যাটাচ হয়েছিল, এই যে এখানে হাইড্রক্সিল গ্রুপের ওই এইচটা রিমুভ হয়ে যে অ্যাটাচ হয়েছিল সেটা অ্যাকচুয়ালি এইখানে হয়, অ্যাকসেপ্টার স্টেম। আর নিচে যে এই যেটা অ্যাটাচ আছে অ্যান্টিকোডন, সেইটা হচ্ছে নিচে আছে অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপের সব থেকে নিচে যে 3টে কোডন থাকে ওটাই অ্যান্টিকোডন, তার সঙ্গেই কোডনের অ্যাটাচমেন্ট হয়। ওকে, পজিশনটা লক্ষ্য কর। মেসেঞ্জার আরএনএ 5 থেকে 3 এর দিকে কম্পোজিশন মানে তৈরি হয়। হ্যাঁ, তো এটাই কনভেনশন। মেসেঞ্জার আরএনএ এর ক্ষেত্রে 5' এন্ডে থাকে ফার্স্ট পজিশন, 3' এন্ডে যে কোডন থাকবে সেটাকে বলা হয় থার্ড পজিশন। অ্যান্টিকোডনের ক্ষেত্রে এক্স্যাক্টলি অপোজিট হবে, অর্থাৎ ফার্স্ট পজিশনের সঙ্গে থার্ড পজিশনের পেয়ারিং হবে, আর থার্ডের সঙ্গে ফার্স্টের পেয়ারিং হবে, সেকেন্ডের সঙ্গে সেকেন্ডের পেয়ারিং হবে। এবার বলতে পারিস যে এই যে অ্যান্টিকোডনের মধ্যে আই বলে একটা নতুন জিনিস দেখছি, ইনোসিন, তাহলে কে কার সঙ্গে পেয়ারিং হবে, এই ব্যাপারটা কিরকম এটা বলছি। এটা বলার আগে, এটা তো স্কিম্যাটিক, ইন রিয়েলিটি ট্রান্সফার আরএনএ এর স্ট্রাকচারটা তাহলে কিরকম হয়? ইট লুকস লাইক দিস। অ্যান্টিকোডন লুপ থাকবে সবার নিচে, তার মধ্যে একটা ছোট্ট পোর্শনে অ্যান্টিকোডনটা থাকে, মাঝখানে থাকবে ভেরিয়েবল লুপ, এরপর এইখানে আছে ডি লুপ, একদম মাথায় টি-সাই সিজি লুপ, আর এপাশে হচ্ছে অ্যাকসেপ্টার স্টেম যার মাথায় আছে এসিসি। এখানেই একটা হাইড্রক্সিল গ্রুপে দ্য অ্যামিনো অ্যাসিড গেটস অ্যাটাচড। তাহলে এবার এইটার সঙ্গে এইটা কোরিলেট করতে পারবি তোরা। বিভিন্ন লুপে লুপে পেঁচিয়ে থাকে, উপরটা অ্যাকসেপ্টার স্টেম আর নিচটা অ্যান্টিকোডন লুপ। এবার কিভাবে হবে পেয়ারিং, কার সঙ্গে কার হবে? বেশিরভাগটাই AUCG ফলো করবে। যেমন এখানে একটা চার্ট দিয়েছে, এই বেসগুলো যদি অ্যান্টিকোডনের ফার্স্ট পজিশনে থাকে, অ্যান্টিকোডনের ফার্স্ট পজিশন কিভাবে বোঝা যাবে? মেসেঞ্জার আরএনএ 5 থেকে 3 এর দিকে যেতে 1, 2, 3, অ্যান্টিকোডনটা ঠিক তার অপোজিট। তাহলে অ্যান্টিকোডনের যে নাম্বারিং সেটা সবসময় হবে মেসেঞ্জার আরএনএ এর সাপেক্ষে 5 থেকে 3 এর দিকে 1, 2, 3, তার উল্টোটা হচ্ছে অ্যান্টিকোডনের নাম্বারিং। এই অ্যান্টিকোডনের ফার্স্ট পজিশনে যদি সি থাকে তাহলে ও জি এর সঙ্গে পেয়ার হবে, যদি এ থাকে ইউর সঙ্গে পেয়ার হবে, জি থাকলে সি এর সঙ্গে হবে, কোনো কোনো সময় আবার ইউর সঙ্গেও হয়। ইউ থাকলে বেশিরভাগ সময় এর সঙ্গে হয়, কিন্তু অনেক সময় জি এর সঙ্গে। তো এই ব্যাপারগুলো, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় নন স্ট্যান্ডার্ড পেয়ারিং, কিন্তু এই পেয়ারিং গুলো হয়। আচ্ছা, যদি আই থাকে ইনোসিন, তাহলে ও সি এ ইউ সবার সঙ্গেই পেয়ার করতে পারে।
একই এবার এই রুলটা হলো, আবার এটাকে অন্যভাবেও আমরা দেখতে পারি বা চার্টটা অন্যভাবে করতে পারি, যে মেসেঞ্জার আরএনএ এর যে থার্ড পজিশন আছে, থার্ড পজিশনে যদি সি থাকে তাহলে সে জি আই এর সঙ্গে পেয়ার করবে। এটা আর এটা কিন্তু একই চার্ট। এই যে দেখ এখানে সিটা জি এর মধ্যেও একবার আছে, আবার আই এর মধ্যেও আছে, অর্থাৎ সি থাকলে জি আই এর সঙ্গে পেয়ার করবে। তো তুই যে কোনো একটা মনে রাখতে পারিস বা যে কোনো একটা ফলো করতে পারিস। তাহলে কি হলো, এইউসিজি এই পেয়ারিং গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড পেয়ারিং, কিন্তু যেহেতু ট্রান্সফার আরএনএ তে কিছু কিছু বেস মডিফাইড হয়, হয়ে কিছু নতুন বেস তৈরি হয়, তাই পেয়ারিং গুলো স্ট্যান্ডার্ড পেয়ারিংটা সবসময় হয় না, অনেক সময় ব্যাপারটা নন স্ট্যান্ডার্ড হয়ে যায়। ঠিক আছে? So recognition of the codon specifying a given amino acid by a particular transfer RNA is actually the second step. The first step is attachment of appropriate amino acid to a transfer RNA, which is catalyzed by a specific amino acyl transfer RNA synthetase. ওই অ্যামিনো অ্যাসিডের অ্যাটাচমেন্টটা প্রথমে করতে হবে, তবে গিয়ে ট্রান্সলেশনটা প্রপারলি হবে। মানে ওই জেনেটিক মেসেজটা রিড করা, যেটা জেনেটিক মেসেজ রিড করে তো লাভ নেই, রিড করে তো আমাকে আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ করতে হবে। তাই প্রথমে ট্রান্সফার আরএনএ এর সঙ্গে সঠিক অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ করাটা জরুরি। এই কাজটাই করে অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ সিনথেটেজ। যখন অ্যাটাচ হয়ে গেল তখন নাও ইট ইজ রেডি ফর ট্রান্সলেশন অ্যান্ড সিনথেসিস অফ the polypeptide chain. এরপর each of the 20 different synthetases recognizes one amino acid. Obviously যেহেতু 20টা ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড আছে, তাই 20টা ডিফারেন্ট সিনথেটেজ থাকবে, and all its compatible or cognate transfer RNA. আচ্ছা, these coupling enzymes link an amino acid to the free 2' hydroxide of the adenosine at the 3' terminus, এগুলো আমরা দেখে নিয়েছি। energy of this bond, আচ্ছা যে বন্ডটা ফর্ম হয়, কোথায় ছিল এটা, যে ইট ইজ আ হাই এনার্জি এস্টার বন্ড, হাই এনার্জি। বন্ডের এই যে এনার্জিটা, the energy of this bond drives the formation of the peptide bonds linking the adjacent amino acids in a growing polypeptide chain. এই যে পাশাপাশি যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে খুব ভালো, কিন্তু তাদেরকে তো কানেক্ট করতে হবে, তবেই গিয়ে ওই চেনটা তৈরি, মানে এই যে কানেকশনটার কথা বলছিলাম। তো এই কানেকশনটা কিভাবে হয়, যখন ওই ট্রান্সফার আরএনএ এর সঙ্গে যখন অ্যামিনো অ্যাসিড অ্যাটাচড হয়, তখন বন্ডটা যেটা হয় সেটা একটা হাই এনার্জি বন্ড। সেই বন্ডের মধ্যে যে এনার্জিটা স্টোর থাকে, সেই এনার্জিটা দিয়েই এই চেন ফরমেশনের এনার্জিটা ওখান থেকেই সাপ্লাই হয়, বিকজ মানে এনার্জি ইজ কনজার্ভড। তো এনার্জি যেটা সাপ্লাই করা হবে সেটা দিয়ে একটা কাজ হবে, সেই কাজ মানে সেই বন্ডটা যখন ডিসোসিয়েট করবে নতুন কিছু করার সময়, সেই এনার্জিটাই আবার ওইখানে হ্যান্ড ওভার হবে। বেশ, এবার পুরো কাজটাতে রাইবোজোমের ইনভলভমেন্টটা কিরকম, কারণ রাইবোজোমটাই কিন্তু আলটিমেটলি সেই মেশিনের কাজটা করছে, মানে ওই মেসেঞ্জার আরএনএকে ধরে রাখা, ঠিক জায়গায় প্লেস করা, সঠিক জায়গায় কানেকশন করানো ইত্যাদি। কথাটা হচ্ছে যদি এবং এই জিনিসটাও, এই যে ট্রান্সফার আরএনএর এই যে ফরমেশন হলো, এই যে অ্যাটাচমেন্টটা হলো, এই কাজটাও কিন্তু রাইবোজোমই কন্ট্রোল করে। সো ইট ইজ দ্য আলটিমেট প্রোটিন সিনথেসাইজিং মেশিন। এখন আমি যে প্রোটিনটা সিনথেসাইজ করছি, এবার যে রান্নায় যে মশলাগুলো দিচ্ছি, তো বেসিক্যালি তো 3টে মশলা, একটা হচ্ছে দ্য স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড, আরেকটা হচ্ছে দ্য স্পেসিফিক ট্রান্সফার আরএনএ, আরেকটা হচ্ছে দ্য স্পেসিফিক অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ। এদেরকে যদি আমি জাস্ট এমনি একসঙ্গে রেখে দিতাম, গিয়ে ব্যাপারটাকে বন্ডিং করার চেষ্টা করতাম, তাহলে দেখা যেত যে ব্যাপারটা প্রসেসটা এতটাই স্লো যে মানে
মানে একটা অ্যামিনো অ্যাসিড ঠিকভাবে ফর্ম করতেই হয়তো লেগে গেল 1 দিন বা 2 দিন, কিন্তু ইন রিয়ালিটি ওরকম 1 দিন বা 2 দিন লাগে না, অনেক অনেক ফাস্ট হয় এই পুরো প্রসেসটা। এই পুরো প্রসেসটাকে স্পিড বাড়ানোর জন্য এমন কাউকে দরকার যে ঘাড় ধরে এদেরকে বাইন্ড করতে পারবে এবং পুরো ব্যাপারটাকে ঠিকমতো চালনা করতে পারবে। সেই যে যাকে দরকার সেই লোকটা হচ্ছে রাইবোজোম, দ্য প্রোটিন সিনথেসাইজিং মেশিন। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম? আবার সেই ব্যাকটেরিয়া, এটা মোটেই আমাদের নয়, এখানে যে ছবিটা আছে, তবে কম বেশি একই রকম, মানে এটার উপরেই ব্যাকটেরিয়াল রাইবোজোমের উপরেই আরো ফার্দার ইমপ্রুভমেন্ট আর কি। তো ব্যাকটেরিয়াল রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকে, একটা ছোট একটা বড়। আচ্ছা, নামকরণের এক্সাক্ট ডিটেলসটা এখন বুঝতে পারবি না, কিন্তু যত ছোট তত কম এস, যত বড় তত বেশি এস। তাহলে দুটো সাব ইউনিট থাকে রাইবোজোমের, একটা বিগার পার্ট হুইচ ইজ 50s, আর একটা স্মলার পার্ট হুইচ ইজ 30s। হলো? এবার স্মলার সাব ইউনিট যেটা আছে সেখানে ডার্ক গ্রে দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন। আর ইপিএ, এই তিনটে হচ্ছে তিনটে সাইট যেখানে ট্রান্সলেশনের আসল কাজটা হয়। ঠিক আছে? এছাড়া মানে পুরো রাইবোজোমের মধ্যে বেসিক্যালি রাইবোজোমটা হচ্ছে ইজ নাথিং বাট মানে কমপ্লেক্স কম্বিনেশন অফ রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন। ঠিক আছে? স্মলার সাব ইউনিটেও টিউবের মতো পেঁচানো পেঁচানো রাইবোজোমাল আরএনএ থাকে এবং বিভিন্ন রকম জটলা পাকানো প্রোটিন থাকে। স্মলার আরএনএতেও থাকে, স্মলার সাব ইউনিটেও থাকে, লার্জার সাব ইউনিটেও থাকে। এছাড়া তিনটে সাইট থাকে যেখানে স্পেসিফিক্যালি ট্রান্সলেশনগুলো হয়। আর রাইবোজোমাল প্রোটিনগুলো বেসিক্যালি সারফেসের উপরেই থাকে, মানে রাইবোজোমের যে সারফেস সেখানেই প্রোটিনগুলো থাকে। আর রাইবোজোমাল আরএনএ গুলো জেনারেলি টিউব 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 ফর্ম করে থাকে, মানে এই যে যেমন টিউব দেখা যাচ্ছে সেই। ঠিক আছে? আর একটা মানে দেখিয়েছে যে একটা মেসেঞ্জার আরএনএ এভাবে ঢোকে, ইপিএ এই তিনটে সাইটে কাজটা হয়, আর এ পাশ দিয়ে বেরিয়ে গেল আর উপর দিয়ে পলিপেপটাইড চেনটা বেরিয়ে গেল। আচ্ছা, now something about the rate. The ribosome directs the elongation of polypeptides at a rate of 3 to 5 amino acids added per second. 1 সেকেন্ডে স্পিডটা ভাব, 3 to 5 amino acids are attached, মানে ওই কোডনের সঙ্গে অ্যান্টিকোডন বুঝছে কে কোথায় যাবে, অ্যাটাচ হচ্ছে, অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড আবার তৈরিও হচ্ছে। এই যে গোটা বিষয়টা, সেকেন্ডে 3টে থেকে 5টা অ্যামিনো অ্যাসিডের অ্যাডিশন কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো জাস্ট ইমাজিন দ্য এফিসিয়েন্সি। এবং এটা কিন্তু নট কন্ট্রোলড অর ডিজাইনড বাই এনি হিউম্যান বিং। কোনো মানুষ বুদ্ধি করে এই সমস্ত এফিসিয়েন্সি গুলোকে বাড়িয়েছে বা এসব করছে তার নয়, কিন্তু সবই কিন্তু অটোমেটিক। যা হচ্ছে সব অটোমেটিক্যালি হচ্ছে। একটা কারখানা চলছে কিন্তু অটোমেটিক্যালি চলছে। স্মল প্রোটিনস অফ 100 to 200 অ্যামিনো অ্যাসিড তাহলে 1 মিনিটেই তৈরি হয়ে যাচ্ছে। আর লার্জেস্ট নোন প্রোটিন যেটাকে বলে টাইটিন, টাইটিন কোথায় পাওয়া যায়? আমাদের মাসেলে। কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকে? 30,000। So the longest protein is titin. It has 30,000 amino acids. Longest protein তৈরি হতে সময় লাগছে 2 to 3 hours. মানে বুঝতে পারছিস তো, ঘা যে শুকিয়ে যায়, কোনো জায়গায় ক্ষত হলে যে অটোমেটিক্যালি টিস্যুগুলো আবার তৈরি হয়, এই ব্যাপারগুলো যে স্পিডে হয় তার পেছনে যে কত গল্প থাকে সেটা বুঝতে পারছিস না? এটা হচ্ছে তার পেছনের গল্প। আচ্ছা, এবার রাইবোজোমের কম্পোনেন্ট
জাস্ট একটা কম্পারেটিভ ইয়ের জন্য বলছি, একটা কমন কোর, এটা কোর মেটেরিয়াল, তারপর একটা লার্জার সাব ইউনিট থাকবে, একটা স্মলার সাব ইউনিট থাকবে। কমন কোর এর মধ্যে যারা ছোটখাটো প্রাণী চুনোপুটি তাদের একটু সবকিছু ছোট ছোট সাইজ, যারা হিউম্যান তাদের সবকিছুই এক্সট্রা এক্সট্রা থাকবে। ইকোলাই এর ক্ষেত্রে 54টা প্রোটিন থাকে, মানুষের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 80টা প্রোটিন। ইকোলাই এর 3টে রাইবোজোমাল আরএনএ থাকে, মানুষের ক্ষেত্রে জাস্ট একটাই বেশি, 4 রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, এইরকম প্রত্যেকটার ক্ষেত্রে আচ্ছা, একটা যেটা বলা সেটা হচ্ছে সাব ইউনিট, যেটা এর আগে ছবি দেখালাম, সেখানে তো 50s, বড়টা 50s সাব ইউনিট, ছোটটা 30s সাব ইউনিট। কিন্তু যখন ইস্টের ক্ষেত্রে আসছি, ইস্ট আর হিউম্যান বিইং এর ক্ষেত্রে কিন্তু it becomes 60s and 40s. The bigger subunit is 60s and the smaller subunit is 40s. Actually 30টা 40 হয়ে গেল আর 50টা 60 হয়ে গেল, এটা কিছুই না, সাইজটা একটু বাড়লো এবং স্বাভাবিকভাবেই প্রোটিনের সংখ্যা এবং রাইবোজোমাল আরএনএ এর সংখ্যা এই দুটোই বাড়লো। রাইবোজোমাল আরএনএ এর মধ্যেও আবার ক্যাটাগরি আছে, একটু দীর্ঘায়িত রাইবোজোমাল আরএনএ আছে 23s, শর্টার রাইবোজোমাল আরএনএ আছে 5s। 5s রাইবোজোমাল আরএনএ কিন্তু সবার ক্ষেত্রেই আছে প্রেজেন্ট একই রকম, কিন্তু 23s রাইবোজোমাল আরএনএ সেটা কিন্তু ইকোলাইতে 23s, কিন্তু ইস্টে 25s, হিউম্যানের ক্ষেত্রে 28s। সো রাইবোজোমাল আরএনএ ইজ ডিফারেন্ট ফর, কিন্তু ইস্ট এবং হিউম্যানের ক্ষেত্রে সেম। আসলে ইস্ট এবং হিউম্যান they are prokaryotic, এটাই ডিফারেন্স। সরি, ইস্ট অ্যান্ড হিউম্যান দে আর ইউক্যারিওটিক, আর ইকোলাই হচ্ছে প্রোক্যারিওটিক, এটাই ডিফারেন্স। কিন্তু ইউক্যারিওটিকদের নিজেদের মধ্যে কম বেশি মোটামুটি কিন্তু ব্যাপারগুলো এক, খুব পার্থক্য নয়। 46টা প্রোটিন 47টা প্রোটিন, 79টা প্রোটিন 80টা প্রোটিন। ভাব, ইস্ট আর মানুষ মানে এমনিতে তো প্রচুর আলাদা, কিন্তু ব্যাপারগুলো কিন্তু সেম, পুরো সেম। স্মলার সাব ইউনিটেও নাম্বার অফ প্রোটিন একই, মানে একই আর কি। মেন ডিফারেন্সটা প্রোক্যারিওটিকের সঙ্গে ইউক্যারিওটিকের। নাও এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। গোলাপিগুলো প্রোটিন, গ্রেগুলো রাইবোজোমাল আরএনএ। যখন ব্যাকটেরিয়া দেখছি তখন বেসিক স্ট্রাকচারটার উপরে আরো কিছু, এই যে লালগুলো হচ্ছে এক্সট্রা প্রোটিন অ্যাড হচ্ছে এবং ব্লুগুলো হচ্ছে আরো কিছু এক্সট্রা রাইবোজোমাল আরএনএ অ্যাড হচ্ছে। and this becomes 2.3 MDA. আচ্ছা, ডিএটা কিসের ইউনিট ছিল, এটা কি কারোর মনে আছে? 3-4টে আগের কোন একটা ক্লাসে ডিএ বলে একটা জিনিস বলেছিলাম, ইট ইজ এ ইউনিট। কিসের ইউনিট ছিল বলতো? ডিএটা ছিল মাসের ইউনিট। তাহলে যত প্রোটিন বাড়ছে বা রাইবোজোমাল আরএনএ বাড়ছে তত অ্যাকচুয়ালি মাসটা বাড়ছে। তারপরে ইস্টে এলাম, আরো বাড়লো প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ, 3.3 MDA হলো, এবং এটা হচ্ছে হিউম্যান, যাদের ক্ষেত্রে আরো স্ট্রাকচারটা আগের থেকে জটিল হলো, প্রোটিনও বাড়লো এবং রাইবোজোমাল আরএনএও বাড়লো। আচ্ছা, এই আজকের ডিসকাশনটা এতটাই থাকলো। এরপরের ক্লাসে ট্রান্সলেশনের একদম বেসিক প্রসেসটা, একদম স্টেপ বাই স্টেপ, কেননা ট্রান্সলেশনটা পড়ানোর সময় বলেছিলাম যে কতগুলো ইনিশিয়েশন ফ্যাক্টর থাকে, যারা ট্রান্সলেশন ব্যাপারটাকে পরিচালনা করে। তো
ট্রান্সলেশন ইনিশিয়েশন ইন ভার্টিব্রেটস, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে একটু মানে অনেক ইন্টারমিডিয়েট স্টেপ আছে, 8টা ক্লিয়ার স্টেপ আছে ট্রান্সলেশনের। কিভাবে স্টেপ বাই স্টেপ রাইবোজোমের মাধ্যমে পুরো মেসেঞ্জার আরএনএটা স্ট্রিংটাকে টেনে টেনে অ্যামিনো অ্যাসিডগুলো অ্যাটাচ হয়। তো এই স্টেপগুলো ডিটেলে আমরা বুধবার পড়বো নেক্সট ক্লাসে, ঠিক আছে?